ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা 2024-এর দ্বিতীয় রাউন্ডে এই অংশে পক্ষ দলের ইংরেজি বিভাগ এবং বিপক্ষ দল পদার্থবিদ্যা বিভাগ, আমি উভয় দলের সদস্যদের সাফল্য কামনা করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। পক্ষ দলের বক্তারা হল রাজিয়া সিকদার মিনি, খন্দকার নওশীন আক্তার, সবুজ তাহারা। বিপক্ষ দলের বক্তা হল মার্জিদা আক্তার, নুসরাত জাহান, কাজী রিদওয়ান। বিতর্কের নিয়ম আমাদের সবারই জানা আছে, তবু আরেকবার বলছি। বিতর্কের প্রত্যেক বক্তা 4 মিনিট করে সময় পাবেন। 4 মিনিট করে সময় পাবে। 3 মিনিট পর শতক ঘন্টা বাজানো হবে এবং 4র্থ মিনিটে শেষ ঘন্টা বাজানো হবে। আমি বিতর্ক শুরু করতে যাচ্ছি। প্রথমে পক্ষ দলের প্রথম বক্তা রাজিয়া সিকদার রিমি। আমি রাজিয়া সিকদার রিমিকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আজ স্বাস্থ্য নিয়ে হইচই বড়, ফেলছে সবাই দীর্ঘশ্বাস। কেউ বা ছোট জিম সেন্টারে, কেউ বা করে উপহাস। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ দল এবং উপস্থিত যারা শুনছে, তাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিতর্কের বিষয় সংকট স্বাস্থ্য সেবায় নয়, বরং স্বাস্থ্য সচেতনতায়। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়টির পক্ষে আমি এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় মডারেটর, বিষয়টিকে সংজ্ঞানের ক্ষেত্রে বিশ্লেষণ করলে আমরা পাই সংকট, স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য সচেতনতা। সাধারণত সংকট বলতে কোনো কিছুর অভাবকে বোঝায়, আর স্বাস্থ্য সেবা হলো রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানের মাধ্যমে যা সাধারণত সমস্যার পর সমাধানে মনোযোগ দেয়। এবং স্বাস্থ্য সচেতনতা বলতে আমরা বুঝি কিছু অভ্যাসের আচরণ, যার দ্বারা আমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারি। মাননীয় মডারেটর, উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, আমাদের শরীর আমাদের বাগান এবং আমাদের ইচ্ছা আমাদের উদ্যান পালক। কাজেই শরীর নামক বাগানকে সুস্থ এবং সুন্দর রাখতে ইচ্ছা ও সচেতনতাই মুখ্য। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, স্বাস্থ্য সেবার আমাদের কখন দরকার হয়? যখন আমরা অসুস্থ হই। কিন্তু আমরা যদি আগে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলি, সচেতনতা অবলম্বন করি, তাহলে তো আমাদের অসুস্থতাকে এড়িয়েই চলতে পারি। আমাদের তো আর স্বাস্থ্য সেবার প্রয়োজন হয় না, যার ফলে আমাদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে চাপ কমবে এবং আমাদের মতো অনুন্নত ও ঘনবসতি দেশগুলো খুব সহজেই সুস্বাস্থ্য জীবনযাপন করতে পারবে। বিজ্ঞ বিচারক মন্ডলী, পরিসংখ্যান ব্যুরোর উল্লেখিত খানা আয় ব্যয় এক জরিপে দেখা যায় 2/3 মানুষ গ্যাস্ট্রিক, রক্তচাপ, বাতজ্বর, হাঁপানি ও ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদী রোগে ভুগলে তাদের মধ্যে 80% বেশি কোনো ধরনের চিকিৎসাই নেয় না। মাননীয় মডারেটর, এক্ষেত্রে কিন্তু আমরা স্বাস্থ্য সেবার সংকট দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি স্বাস্থ্য সচেতনতার অভাব। যেখানে তারা চিকিৎসা নিতে জানি না, সেখানে কিভাবে ডাক্তার তাদের সেবা দিবে? এছাড়াও কিছু সংখ্যক ডায়াবেটিসের রোগী ডাক্তারের কাছে গেলেও ডাক্তার কিন্তু তাদের এক কথা ঔষধ দিয়ে দেন না। তাদের বলেন স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করতে। তারপরও নিয়ন্ত্রণে না আসলে কখন ঔষধ খেতে বলেন। কিন্তু দেখা যায় আমরা স্বাস্থ্যবিধি মানি না, বরং ডাক্তার রুটি খেতে বললে বলি, ডাক্তার রুটিটা ভাত খাওয়ার আগে খাবো নাকি পরে খাবো? মাননীয় মডারেটর, পরিসংখ্যান ব্যুরোর আরও একটি রিপোর্টে চিকিৎসা বিশেষজ্ঞরা জানান যে নিউমোনিয়া সহজেই নিরাময়যোগ্য হলেও বিশ্বব্যাপী 5 বছরের শিশু মৃত্যুর জন্য এই রোগটি সর্বাধিক দায়ী। এই নিউমোনিয়াজনিত শিশু মৃত্যুর শতকরা 98% নাইজেরিয়া, বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশে। এর মূল কারণ হল অভিভাবকদের অসচেতনতা এবং সময়মতো চিকিৎসকের কাছে না নিয়ে যাওয়া। এমনকি বাংলাদেশে মাত্র 37% শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়, বাকিদেরকে নিয়েই আসা হয় না। মাননীয় মডারেটর, চলতি বছরের 17 নভেম্বর
পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৯,৯৮৪ জন। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন মারা গিয়েছে। মাননীয় মডারেটর, সচেতনতার অভাবে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ডাক্তাররা বারবার পরামর্শ দেওয়ার পরও আমরা সচেতন হচ্ছি না। ডাক্তার, নার্স ওনারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে মশারি টাঙিয়ে দিয়ে আসবেন না, টবে পানি ফেলে দিয়ে আসবেন না। এক্ষেত্রে আমরা স্বাস্থ্য সেবা নয়, স্বাস্থ্য সচেতনতার সংকট দেখতে পাচ্ছি। এছাড়াও সরকারি হাসপাতালগুলোতে আমরা জানি বিনামূল্যে ঔষধ দেওয়া হয়, কিন্তু দেখা যায় এক্ষেত্রেও দুর্নীতি এবং স্বজনপ্রীতি কাজ করে। তারা পরিচিত থাকলে একজনকে ৩-৪ হাতে ওষুধ দিয়ে দিচ্ছে এবং যে পরিচিত না সে ১ হাতে ওষুধও পাচ্ছে না। এক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সেবার সংকট নয়, সংকট রয়েছে তাদের সচেতনতার। এছাড়া করোনার সময় কিন্তু বিশ্বের উন্নয়নশীল দেশ প্রযুক্তিগত উন্নয়ন তারা কিছু করতে পারছিল না। কাজেই আমরা বলবো যে সংকট স্বাস্থ্য সেবায় নয়, স্বাস্থ্য সচেতনতায়। ধন্যবাদ। ধন্যবাদ রাজিয়া আক্তার দিদিকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এবার আমি বিপক্ষ দলের বক্তা মার্জিদা আক্তারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আজকে আমাদের বিতর্কের এই বিষয়টি নির্ধারিত হয়েছে সংকট স্বাস্থ্য সেবায় নয় বরং স্বাস্থ্য সচেতনতায়। বিষয়টি বিপক্ষে বলছি। মাননীয় মডারেটর, যদিও আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞান করে গেছেন, তবুও আমি আরেকবার বিষয়টি সংজ্ঞান করে যাচ্ছি। মাননীয় মডারেটর, আমরা যদি আজকে আমাদের এই বিতর্কের বিষয়টিকে বিশ্লেষণ করি তাহলে এখানে আমরা 4টি দিক পাচ্ছি। সেগুলো হচ্ছে সংকট, স্বাস্থ্য সেবা, বরং এবং স্বাস্থ্য সচেতনতা। শুরুতেই বলছি সংকটের কথা। সংকট হচ্ছে মূলত এমন বিপদ যা আমরা কোনো অভাবের ক্ষেত্রে পেয়ে থাকি। এবার আসছি স্বাস্থ্য সেবার কথা। মাননীয় মডারেটর, স্বাস্থ্য সেবা হচ্ছে কোনো ব্যক্তির মানসিক, শারীরিক এবং সামাজিক সুস্থ রাখা বজায় রাখার জন্য যে সমস্ত চিকিৎসা, পরামর্শ এবং সহায়তা প্রদান করা কার্যক্রম করা হয়। আর এই কার্যক্রমগুলো মূলত সরকার, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডাক্তারদের চেম্বার, বিভিন্ন ধরনের নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে করা হয়ে থাকে। মাননীয় মডারেটর, এবার আসি আমাদের বরংয়ের কথায়। বরং হচ্ছে একটি বাংলা ব্যাকরণ অনুযায়ী অব্যয় পদ, যার অর্থ হচ্ছে তুলনামূলকভাবে ভালো, অপেক্ষাকৃত ভালো। এবার আসি স্বাস্থ্য সচেতনতার কথায়। মাননীয় মডারেটর, স্বাস্থ্য সচেতনতা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জ্ঞান ও অভ্যাসের প্রতি মানুষের আগ্রহ। আর এই আগ্রহের উৎস কিন্তু হচ্ছে স্বাস্থ্য সেবা ও এর অধীনস্থ যে কোনো ধরনের প্রতিষ্ঠানসমূহ। মাননীয় মডারেটর, আমাদের এই সংকট যে স্বাস্থ্য সচেতনতায় নয় বরং স্বাস্থ্য সেবাতে, তা আমি এবং আমার দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা উপযুক্ত যুক্তি সহায়তায় প্রমাণ করে যাব। এবার চলে আসি বিস্তারিত
একজনে। আমার অন্যদিকে মাননীয় মডারেটর, আমরা যদি আমাদের এই স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দকৃত খাতের দিকে তাকাই, তাহলে সেখানে দেখা যাচ্ছে 2022-23 অর্থ বছরে যেখানে স্বাস্থ্যসেবা খাতে আমাদের জন্য বরাদ্দ ছিল 36,863 কোটি টাকা, সেখানে 2023-24 অর্থ বছরে সেই সেবা খাতে বরাদ্দকৃত টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 38,051 কোটি টাকা। তথ্য বাজেট সংক্ষিপ্তসার অর্থ মন্ত্রণালয়ের। মাননীয় মডারেটর, এই বরাদ্দকৃত লক্ষ্যের হচ্ছে ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ এবং স্বাস্থ্য ক্ষেত্রের অবকাঠামোগত উন্নয়ন। তাহলে প্রতিপক্ষ দল যেখানে এগুলো উন্নয়ন করার কথা ছিল কিন্তু সেখানে সংকট দেখা যাচ্ছে। তাই আমি আমার প্রতিপক্ষ দলকে বলবো, আমাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, সংকট স্বাস্থ্য সচেতনতায় নয় বরং স্বাস্থ্য সেবায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ। এবার পক্ষ দলের দ্বিতীয় বক্তা খন্দকার নওশীন আক্তার। আমি নওশীন আক্তারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্যসেবা মানে কি শুধু হাসপাতালে চিকিৎসা নেওয়া? বাংলাদেশের স্বাস্থ্যসেবা বলতে মানব চিকিৎসা পরবর্তী সেবা বুঝলেও চিকিৎসকরা একে স্বাস্থ্যসেবার একটিমাত্র অংশ বলে উল্লেখ করেছেন, অর্থাৎ সচেতনতায় পারে সুস্বাস্থ্য নিশ্চিত করতে। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দল এবং যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় সম্পূর্ণ স্বাস্থ্যসেবায় নয়, স্বাস্থ্য সচেতনতায়। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এই পক্ষে অবস্থান করছি। বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা 14,292টি, বর্তমানে চালু আছে 14,275টি। এই কমিউনিটি ক্লিনিকগুলো প্রাথমিক সেবা প্রদানের পাশাপাশি প্রাথমিক সেবা প্রদানের জন্য 27টি বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে যাচ্ছে। বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমেছে ব্যাপক। যেখানে আগে মাতৃমৃত্যুর হার ছিল 554, সেটি এখন কমে দাঁড়িয়েছে 172-এ। 2014 সালে বাংলাদেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পোলিওমুক্ত ঘোষণা করে। বাংলাদেশে ইপিআই ব্যবস্থা চালু করা হয়েছে। ইপিআই ব্যবস্থাটি হচ্ছে শিশুদের বিভিন্ন ধরনের রোগের টিকা দেওয়া, যেমন রুবেলা, হাম, ধনুষ্টঙ্কার, পোলিও এই ধরনের টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে এবং এই কারণে কিন্তু শিশু মৃত্যুর হার অনেক কমে এসেছে। বাংলাদেশের পরিবার পরিকল্পনার 2022 অনুযায়ী টিএফ হচ্ছে 1.9%, আগে যেটা ছিল 6.97%। আমার যক্ষা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই, যক্ষা ভালো হয়। অর্থাৎ যক্ষা হলে আপনাকে চিকিৎসা নেওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ চিকিৎসা নেওয়ার জন্য আপনাকে সচেতন হতে বলা হচ্ছে, কারণ আপনার মধ্যে সচেতনতার অভাব। এই জন্যই আপনাকে সচেতন করার জন্য এই ধরনের বিভিন্ন স্লোগান দ্বারা আপনাকে সচেতন করা হচ্ছে। তীব্র গরমে মানুষ যখন বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকে, তখন কিন্তু মানুষকে সচেতন থাকতে বলা হচ্ছে, কারণ সচেতনতাই পারে স্বাস্থ্য নিশ্চিত করতে। জ্বর হলে আমরা কি করি? জ্বর হলে আমাদের শরীরে তাপমাত্রা বেড়ে গেলে আমরা ভাবি জ্বর হয় এবং আমরা নাকা গ্রহণ করি, কিন্তু আমরা কিন্তু আমাদের আসলে কোন জ্বর হয়েছে সেটা কিন্তু আমরা নিশ্চিত করি না। সেটি কিছু ডেঙ্গু বা চিকনগুনিয়া হতে পারে। আমাদের বাড়ির পাশে ক্লিনিক থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের রোগ নিষ্কায়ন করছি না, তার আগে আমরা না জেনে ওষুধ গ্রহণ করছি। অর্থাৎ এটা কিন্তু সচেতনতার অভাব, এটা কিন্তু স্বাস্থ্য সেবার অভাব না। আবার আমরা যদি প্রথম আবার একটা প্রতিবেদনের কথা বলি, সেখানে 2020 সালের প্রতিবেদনের কথা যদি বলি, এখানে বলা হয়েছে একজন মহিলার কথা, শারমিন নামে একজন মহিলার কথা। তিনি বলেছেন যে দুটি সন্তান জন্ম দেওয়ার পর তার বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিয়েছিল। এতে তার চিকিৎসক তাকে বিভিন্ন পুষ্টিকর খাবার গ্রহণ করার পাশাপাশি তাকে সচেতন থাকতে বলেছেন। যেখানে আপনার চিকিৎসকই আপনাকে সচেতন থাকতে বলছেন, সেখানে কিভাবে স্বাস্থ্য সেবা সংকট হতে পারে প্রতিপক্ষ দল উত্তর দিয়ে যাবেন। আমাদের কিন্তু ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে নিজের প্রতি যত্ন নাও, নিজের প্রতি যত্ন নেওয়াটা আমাদের কেন শেখানো হয়েছে? আমাদেরকে ছোটবেলা থেকে সচেতন করার জন্য চেষ্টা চালানো হচ্ছে, এর জন্যই কিন্তু নিজের প্রতি সচেতন থাকতে বলা হয়েছে। আমরা কিন্তু ছোটবেলায় মিনার কার্টুন দেখতে বড় হয়েছে। মিনার কার্টুনগুলোতেও আমাদের কিন্তু সচেতনতা বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, আমাদের কিন্তু সচেতন থাকতেই বলা হয়েছে। আমাদের কিন্তু স্বাস্থ্যসেবার সংকট এখন ব্যাপক কমে এসেছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় সচেতনতাই পারে সংকট দূর করতে। পরিশেষে বলতে চাই, সংকট স্বাস্থ্যসেবা নয়, স্বাস্থ্য সচেতনতা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের বক্তা খন্দকার নওশীন আক্তারকে। এবার আমি
বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা নুসরাত জাহানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আমার প্রতিপক্ষের প্রথম বক্তা শুরুই করতে চাই। উইলিয়াম শেক্সপিয়ার মতে বলেছেন, আমাদের শরীর আমাদের বাগান, আমাদের ইচ্ছা আমাদের উদ্যান পালন। যেখানে প্রধান উদ্দেশ্য হওয়ার কথা ছিল আমাদের স্বাস্থ্য সেবার যথাযথ নিশ্চিতকরণ, আজ তার বিরুদ্ধেই যেন আমাদেরকে প্রশ্ন তুলতে হচ্ছে। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ এবং উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সম্ভব স্বাস্থ্য সেবায় নয়, বরং স্বাস্থ্য সচেতনতায়। বিপক্ষে বলছি, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন, স্বাস্থ্য সেবায় কি শুধু হাসপাতালই? তাহলে প্রতিপক্ষ, আপনাদের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি, আপনারা এই প্রত্যয় যোগ করে বলেছেন অন্যান্য মাধ্যমগুলোর সাথে হাসপাতালেরও ভূমিকা রয়েছে। তাহলে সেটি আমরা উল্লেখ করলে কি দোষ? মাননীয় মডারেটর, বর্তমানে একবিংশ শতাব্দীতে সুপ্ত প্রতিভামণ্ডিত একজন দল আমরা, যেখানে আমাদের মধ্যে রয়েছে জনসচেতনতা, নতুনকে আবিষ্কার করার এক বিশাল সুযোগ, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার এক বিশাল মূলবল। মাননীয় মডারেটর, ঠিক তেমনই চিকিৎসা সেবা আমাদের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম। মাননীয় মডারেটর, বেশি দূরে যাচ্ছি না, আমাদের কলেজ থেকে কিছু দূরে অবস্থিত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমাদের পরিবারে যখন কেউ অসুস্থ হয়ে যায় তখন আমাদের মাথায় প্রথম এই কথাটাই আসে টাঙ্গাইল মেডিকেল হসপিটালের কথা। কিন্তু সেখানে গিয়ে যখন আমরা অবস্থা করার জন্য সঠিক চিকিৎসাটা পাই না, বা পর্যাপ্ত আসন ব্যবস্থা বা পর্যাপ্ত দেখাশোনার অভাবে আমাদের ভোগান্তির শিকার হতে হয়, আমার প্রতিপক্ষ, আমরা সচেতন বলে হাসপাতালে দোরগোড়ায় পা রেখেছি, তবু আমরা কেন স্বাস্থ্য সেবাটা পেলাম না? এর জন্য কে দায়ী? স্বাস্থ্য সচেতনতা না স্বাস্থ্য সেবা? মাননীয় মডারেটর, একজন ডাক্তারের পূর্ণাঙ্গ ডাক্তার হওয়ার সবচেয়ে বড় অবদান হচ্ছে সমাজে তাদের গ্রহণযোগ্যতার মাধ্যমে। কিন্তু মাননীয় মডারেটর, যোগ্যতা সম্পন্ন এক শ্রেণীর ডাক্তারের বিরুদ্ধে শোনা যাচ্ছে কটু মন্তব্য। মাননীয় মডারেটর, দিনের পর দিন এই অবস্থা বিরাজমান হওয়ার জন্য দায়ী স্বাস্থ্য অধিদপ্তরের জ্ঞানী কর্তৃপক্ষ। মাননীয় মডারেটর, বর্তমানে একটি সরকারি হাসপাতালে গেলে কতজন ডাক্তারকে আপনারা দেখতে পারবেন যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসারত অবস্থায় আছেন? বর্তমানে তারা অধিকাংশ সময় চেম্বারে বসছেন। আমার প্রতিপক্ষ এখন বলতে পারেন রোগীকে আরো ভালো সেবা দেওয়ার জন্য চেম্বারে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমার প্রতিপক্ষ, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন, উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও আমাদের দেশের এক বিশাল অংশ আজও নিম্ন মধ্যবিত্ত। চেম্বারের বিশাল খরচ তাদের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না, যার ফলে অসুস্থতা নিয়ে তারা আজও ঘরে বসে আছে। এর জন্য কে দায়ী প্রতিপক্ষ? স্বাস্থ্য সচেতনতা না স্বাস্থ্য সেবার অভাব? মাননীয় মডারেটর, আমরা যদি টাঙ্গাইল মেডিকেল কলেজের দিকে যাই, সেখানে সিটি স্ক্যান, আইসিইউ, সিসিএর স্বল্পতা রয়েছে। মাননীয় মডারেটর, একজন মুমূর্ষু রোগীকে নিয়ে যখন আপনাদের বিভিন্ন দৌড়ঘরে দৌড়াতে হচ্ছে, তখন তাদের জীবন সংকটে পড়ে যাচ্ছে। যেখানে টাঙ্গাইল একটি জেলা শহর হওয়া সত্ত্বেও আমরা কেন মুমূর্ষু রোগীকে নিয়ে অন্যান্য জায়গায় দৌড়াবো? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ, এই ক্ষেত্রে কে দায়ী? স্বাস্থ্য সচেতনতা না স্বাস্থ্য সেবা? মাননীয় মডারেটর, বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বিভিন্ন ওষুধ কোম্পানি তাদের তাল মিলিয়ে নিম্নমানের ওষুধকে উচ্চমানের প্রেসক্রাইব করা হচ্ছে। এর ফলে কে দায়ী? এর ফলে দায়ী হচ্ছে স্বাস্থ্য সেবার কঠোর আইন প্রয়োগ ও জবাবদিহিতার অভাব। মাননীয় মডারেটর, যেখানে উন্নত দেশগুলোতে তাদের প্রেসক্রিপশন ছাড়া একটা প্যারাসিটামল দেওয়া হয় না, সেখানে আমাদের দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক পর্যন্ত প্রয়োগ করা হয়। এতে রোগী সাময়িক নিরাময় হলে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী ক্ষতিসাধন হয়। এর জন্য কে দায়ী প্রতিপক্ষ? এর জন্য কি আমাদের সচেতনতা দায়ী না স্বাস্থ্য সেবার সঠিক প্রয়োগ দায়ী? তাই মাননীয় মডারেটর, আশা করছি আমাদের প্রতিপক্ষ আমাদের কণ্ঠ মিলে বলবেন সংকট স্বাস্থ্য সেবার এবং স্বাস্থ্য সচেতনতায়। ধন্যবাদ। ধন্যবাদ। এবার পক্ষ দলের দলনেতা সবুজ তাহারা, আমি তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। সকালে শুয়ে সকালে উঠে তার করি না বলতে বলে আমরা আজও উপলব্ধি করতে পারি শত বছর আগের খনার স্বাস্থ্য সচেতনতা বিষয়ক
বচন আজ কতটা প্রাসঙ্গিক। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দল এবং যারা শুনছে। বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে সংকট স্বাস্থ্য সেবায় নয়, স্বাস্থ্য সচেতনতায়। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। জনস্বাস্থ্য সেবা বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বিষয়। উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্র্য এ বিষয়টিকে দিন দিন আরও জটিল করে তুলছে। কারণ জনগণের অসচেতনতা। স্বাস্থ্যগত অসচেতনতাই মানুষের স্বাস্থ্য ঝুঁকির প্রধান কারণ। বেশিরভাগ মানুষই রোগে আক্রান্ত হয় তাদের অনিয়ন্ত্রিত জীবনাচরণের ফলে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, মানুষ যদি স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করে তাহলে তাদের জীবনে স্বাস্থ্য ঝুঁকি হয় না, তাহলে তাদের রোগ হবার সম্ভাবনা থাকে না। মানুষ যদি তাদের জীবনে স্বাস্থ্যকর অভ্যাস করে তোলে তাহলে তাদের অসুস্থ হওয়ার কোনো প্রশ্নই আসে না। বিজ্ঞ বিচারক মণ্ডলী, কথায় আছে প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। আমরা যদি সচেতন হই তবেই এটি সম্ভব। আর আমরা যদি প্রতিরোধ না পেয়ে অসুস্থ হবার পর স্বাস্থ্যসেবার সংকটের দোহাইতে বিষয়টি তখন হয়ে যায় হাস্যকর। এক্ষেত্রে প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন, আপনি আগে অসুস্থ হতে চান নাকি আগে সচেতন হতে চান? সচেতনতায় যদি আমাদের স্বাস্থ্যসেবার মূল সংকট না হবে তাহলে কেন মানুষ সাপে কাটা রোগীকে নিয়ে ডাক্তারের কাছে না গিয়ে ওঝার কাছে যায়? আমাদের হাসপাতালগুলো কি সাপে কাটা রোগের চিকিৎসাও হয় না? বিজ্ঞ প্রতিপক্ষ, আজকে আমাদের সমাজে এতটাই স্বাস্থ্য সচেতনতার অভাব যে গ্রামের মানুষ দিন হাজিরের মাধ্যমে চিকিৎসা করে থাকে। এতে রোগী ভালো হোক না হোক সমাজের মানুষের অসচেতনতা, অজ্ঞতা এবং কুসংস্কার প্রকাশ পায়। এমন অবস্থায় বিজ্ঞ প্রতিপক্ষ কিভাবে বলতে পারে সচেতনতায় মূল সমস্যা নয়? প্রতিপক্ষ মনে হয় অন্তকে হাইকোর্ট দেখাতে এসেছে। বিজ্ঞ প্রতিপক্ষ, বিশ্বের স্বাস্থ্য সমস্যার মধ্যে বিশ্বের 70% রোগী প্রতিরোধযোগ্য। মানুষ যদি চায় তবে তা প্রতিরোধ করতে পারে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, চলুন এবার দেখা যাক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো। জাতীয় স্বাস্থ্যনীতি বাস্তবায়ন করা হয়েছে সরকারের পক্ষ থেকে, যাতে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা, জনগণের মাঝে স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পায়। প্রতিরোধমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, বিশেষ ক্যাম্পেইন করা হচ্ছে। জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে স্বাস্থ্য দিবসগুলো রয়েছে সেগুলো আমাদের সচেতনতা বাড়ায় বলে সেগুলো আমরা পালন করে আসছি। মিডিয়া ব্যবহার করছে, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মশালা হচ্ছে। এছাড়াও আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন সামাজিক সচেতনতার অংশ হিসেবে চলচ্চিত্রের শুরুতেই বলা হয় ধূমপান স্বাস্থ্যের জন্য খারাপ। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ, তবুও মানুষ তা থেকে বিরত হয় না। এখন জানা থাকা সত্ত্বেও যদি আমি নিজেই আমার ক্যান্সারের কারণ হই তখন আমরা স্বাস্থ্য সেবাকে কিভাবে দোষারোপ করতে পারি? বিজ্ঞ প্রতিপক্ষ, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকে আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে দেখতে পাই তাদের গড়ায়ুষ্কাল আমাদের দেশের মানুষের গড়ায়ুষ্কালের জন্য চেয়ে বেশি। এটা শুধুমাত্র তাদের স্বাস্থ্যখাতে প্রযুক্তি এবং যন্ত্রপাতির ব্যবহার বেশি এই জন্য নয়, তারা অনেক বেশি আমাদের জন্য স্বাস্থ্য সচেতন। বিশেষ করে যদি আমরা ফ্রান্সের দিকে তাকাই তাহলে দেখতে পাবো তাদের স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বের শীর্ষ অবস্থান করছে। সেখানে শুধু ডাক্তার এবং হাসপাতালের সংখ্যাই গুরুত্বপূর্ণ বিষয় না, ফ্রান্সের জনগণ কিভাবে তাদের নিয়মিত জীবনযাপন করে, কিভাবে তাদের খাদ্যাভ্যাস, মেডিটেশন, ডায়েট করে থাকে সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে সচেতনতাই আজকের এই স্বাস্থ্য সমস্যার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের মানুষ ব্যায়াম, আটা, অ্যালকোহল নিয়মিতভাবে মেনে চলে, নিয়ন্ত্রিত স্বাস্থ্য পরীক্ষা করে এবং নিয়মিত করে। আমাদের দেশের মানুষ স্বাস্থ্য পরীক্ষা করা তো দূরেই থাকুক, একটু জ্বর আসলে আমরা বলি এইটুকু তো অসুখ, এই তো একটু অসুখ, ঠিক হয়ে যাবে। এর কারণ কি? বিজ্ঞ বিচারক মণ্ডলী, এর অবস্থায় আমরা বলে যেতে চাই স্বাস্থ্য সেবা নয়, সকল স্বাস্থ্য সচেতনতায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে। এবার বিপক্ষ দলের দলনেতা কাজী রিদওয়ানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দল এবং উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সংকট স্বাস্থ্য সেবায় নয় বরং সংকট স্বাস্থ্য সচেতনতায়। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এই বিষয়ের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার দলের তৃতীয় বক্তা বলে গেলেন মিডিয়ার কথা। মাননীয় মডারেটর, মিডিয়াতে স্বাস্থ্য সচেতনতা তৈরি করার কথাটা কে বলছে? স্বাস্থ্য সেবা অধিদপ্তরের লোকেরাই বলছে। মাননীয় মডারেটর, কেন তার স্বাস্থ্য সেবা অধিদপ্তরের লোকেরা বলছে? কারণ মাননীয় মডারেটর, স্বাস্থ্য সেবার ভিতরে স্বাস্থ্য সচেতনতাটা যুক্ত। মাননীয় মডারেটর,
মাননীয় মডারেটর, স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠানগুলো নিজেই যদি অস্বাস্থ্যকর হয়ে থাকে তাহলে সেখান থেকে কিভাবে আমরা সঠিক ও স্বাস্থ্যকর চিকিৎসা পেয়ে থাকবো। মাননীয় মডারেটর, উদাহরণস্বরূপ সিরাজগঞ্জ সদর হাসপাতালে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ চিকিৎসা কেন্দ্রে দেওয়া, সেখানে ভর্তি রোগী এবং তাদের স্বজনেরা বলছে 1 মিনিটের নাকি সেখানে টিকে থাকা যাচ্ছে না, যার তথ্য সূত্র ঢাকা টাইমস 15 জুলাই 2024। মাননীয় মডারেটর, বাংলাদেশ সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলো থেকে প্রতি বছর প্রায় 5,500-এরও বেশি মেডিকেল শিক্ষার্থী MBBS কোর্স সম্পন্ন করছে। অর্থাৎ মাননীয় মডারেটর, তারা নবীন ডাক্তার হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করছে। মাননীয় মডারেটর, বর্তমান বাংলাদেশে যে সকল সরকারি বেসরকারি হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে সরকারি জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তারের অভাব। কেন আমার প্রতিপক্ষ বন্ধুগণ, কেন আমার স্বাস্থ্য সেবার অধিদপ্তর স্বাস্থ্য সেবা কর্তৃক পরিচালিত সকল মেডিকেল কলেজগুলোকে বের হওয়া নবীন ডক্টরদেরকে নিয়োগ দিচ্ছে না মাননীয় মডারেটর? নাকি আমার প্রতিপক্ষ বন্ধু আপনাদের স্বাস্থ্য সেবা অধিদপ্তরের নিজের সন্দেহ আছে আপনাদের তৈরি নবীন ডক্টরদের উপর? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ বন্ধুগণ, আশা করি উত্তরটি দিয়ে যাবে। মাননীয় মডারেটর, এখন আসি সাম্প্রতিককালে আমাদের মাঝে স্বাস্থ্য সেবা অন্তর্ভুক্ত কিছু ডক্টরের বৃত্তির কথা। মাননীয় মডারেটর, আমাদের পাশের উপজেলার সখীপুর, সেখানে মাননীয় মডারেটর গত বছরই মাননীয় মডারেটর অ্যাপেন্ডিক্সের একজন রোগীকে অ্যাপেন্ডিক্সের অপারেশন করার সময় অ্যাপেন্ডিক্সের নাড়ি কাটার জায়গায় সেখানে তার খাদ্য নাড়ি কাটানো হয়, যার ফলে শিশুটি মৃত্যুবরণ করে। মাননীয় মডারেটর, এখানে কি স্বাস্থ্য সেবা অন্তর্ভুক্ত সমস্যা না, নাকি আমাদের স্বাস্থ্য সচেতনতার সমস্যা? নাকি আমার প্রতিপক্ষ বন্ধু বলতে চায় অপারেশনের সেই রোগী নিজে সচেতন হয়ে দেখবে তার অপারেশনটা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে? 2020 সালে সিরাজগঞ্জ হাসপাতালের প্রসূতি নারী সিজার অপারেশনে নাকি সম্পন্ন হয় রোগীর পেটে রুমাল রেখে। মাননীয় মডারেটর, যদি দেখি 2023 সালের আগস্ট মাসে একটি হাসপাতালে একটি প্রসূতির ভুল চিকিৎসার পর মৃত্যু এবং ডাক্তার ও নার্স রোগীর স্বজনরা বলে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে যাবে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় ডাক্তার এবং নার্স দুজনেই পালিয়েছে। তথ্য সূত্র জাগরণ 24 নিউজ বাংলা 24 22 আগস্ট 2023। মাননীয় মডারেটর, সাম্প্রতিককালে আমাদের মাঝে ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে ভারত থেকে যে ভ্যাকসিনগুলো আনা হয়েছিল সেগুলো ছিল টেস্ট ভ্যাকসিন, যার ব্যবহারের ফলে আমরা বিভিন্ন চর্মরোগজনিত সমস্যার সম্মুখীন হচ্ছি। এখন এখানে আমাদের স্বাস্থ্য সচেতনতা দায়ী নাকি পরিকল্পিত স্বাস্থ্য সেবা দায়ী? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ বন্ধুদের কাছে, আশা করি উত্তরটি দিয়ে যাবে। আসুন আমার প্রতিপক্ষ তর্ক না করি, যুক্তিতে তর্ক করি। আমার এবং আপনার মধ্যে একজন যদি অসুস্থ হয়ে যায়, আমাদেরকে নিয়ে যাওয়া হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে যাওয়ার পরে জরুরি ব্যবস্থায় আমরা দেখতে পাবো হয় ডাক্তারের সংকট না নার্সের সংকট। মাননীয় মডারেটর, এইখানে কি সমস্যা? এখানে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিকল্পিত ব্যবস্থাপনার সমস্যা, স্বাস্থ্য ব্যবস্থাপনার সমস্যা। তাই মাননীয় মডারেটর, আমি আবারও বলতে চাই প্রতিপক্ষ বন্ধুগণ, আমাদের সাথে কণ্ঠে মিলিয়ে বলুন, সংকট স্বাস্থ্য সচেতনতায় নয় বরং স্বাস্থ্য সেবায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে। বিতর্কের পালা শেষ, এবার যুক্তি খণ্ডনের পালা। আমি পক্ষ দলের দলনেতা সবুজ তারাকে তার যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে পুনরায় এই বিতর্কের মধ্যে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। হায়রে কপাল বন্ধ, চোখ থাকিতে বন্ধ। আজকে আমাদের প্রতিপক্ষ দলের অবস্থা সেরকমই মনে হচ্ছে। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন সেবাই নাকি পরম লাভ। সেবাই যদি পরম লাভ হতো তাহলে আমাদের মির্জাপুরে বরদা প্রসাদ সাহা এত বিখ্যাত একটি চিকিৎসা প্রতিষ্ঠান কিন্তু এতদিন চলতো না, এবং তার চিকিৎসা মান কতটা ভালো আপনারা নিজেরা গিয়ে দেবেন। কিন্তু তারা বলে গেলেন যে আমাদের ঘরের কাছে রয়েছে আমাদের মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ, যেখানে আমরা কোনো কিছু বলেই নাকি সেখানে যাই। আপনারা মনে হয় কোনোদিন মির্জাপুর মেডিকেল কলেজে যান নাই, সেখানকার অধ্যাপকরা কি চমৎকার চিকিৎসা দিয়ে থাকেন সে সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। বিজ্ঞ প্রতিপক্ষের প্রধান বক্তা বলে গেলেন ডাক্তার নাকি অপারেশন করতে গিয়ে খাদ্য নাড়ি কেটে গেছে। আজকে আমাদের বিতর্কের বিষয় শুধুমাত্র সার্জারিতে তিনি সীমাবদ্ধ করছেন, এটাই আমার মনে হচ্ছে। কারণ তিনি বারবার বলে যাচ্ছেন যে ডাক্তার অনিরাপদভাবে অপারেশন করছেন, খাদ্য নাড়ি কেটে গেছে। এটাই কিছু মূল সমস্যা নয়। স্বাস্থ্য সমস্যা বলতে আমরা বোঝাচ্ছি সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে বড় পর্যায়ের ক্যান্সার পর্যন্ত। শুধুমাত্র সার্জারিতে যদি আপনি এই বিষয়টাকে সীমাবদ্ধ করেন তাহলে মারাত্মক ভুল করবে।
দ্বিতীয় বক্তা বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আমার প্রথম বক্তার সাথে একমত হয়ে গেছে যে শরীর আমাদের বাগান, সচেতনতাই পারে আমাদের এই বাগানকে সুরক্ষিত রাখতে। তিনিও একইভাবে মেডিকেল কলেজের কথা বলে গেছেন। আমি সেখানে আবারও মির্জাপুর যে আমাদের উপজেলা কমপ্লেক্স আছে সেটার কথা বলবো। আপনি দেখেন দেলদুয়ার থেকে পর্যন্ত মির্জাপুরের যে আমাদের ইটা রয়েছে, উপজেলা কমপ্লেক্স রয়েছে, সেখানে মানুষ যায়। যদি সেখানকার সেবা এবং ডাক্তারের মান খারাপ হতো তাহলে তারা সেখানে কখনোই যেত না। এক্ষেত্রে আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ কি করবে? বিজ্ঞ প্রতিপক্ষের তৃতীয় বক্তা বারবার আমাদের অস্বাস্থ্যকর জীবনযাপনের কথা দিকে না গিয়ে বারবার বললেন ভুয়া ডাক্তারের কথা, যারা নাকি কেটে ফেলছে নারী কেটে ফেলছে মানুষের। ভুয়া ডাক্তার তো শুধুমাত্র বাংলাদেশের একমাত্র সমস্যা এটা নয়। রয়টার্সের তথ্য মতে ভারতের 45% ডাক্তার ভুয়া। এখানে সরকার এই ভুয়া ডাক্তারগুলোকে ব্যবস্থাপনার মাধ্যমে সরিয়ে দিয়েছে এবং আমরা বিভিন্ন সময় দেখেছি ডাক্তার সাবরিনার মতো লোককে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার বিপক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু যখন আমরা সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে তাকাবো সার্জারি ব্যতীত, তখন আমরা দেখতে পাবো আমাদের জনগণের অসচেতনতা সবচেয়ে বেশি দায়ী তাদের এই দুরবস্থার জন্য। তাই আমি আজকে বলে যেতে চাই, সংকট স্বাস্থ্য সেবায় নয়, স্বাস্থ্য সচেতনতায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং ধন্যবাদ সবাই। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে। এবার আমি বিপক্ষ দলের দলনেতাকে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে যুক্তি খণ্ডন করবে আবার যুক্তি প্রদান করার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুরা বিতর্কের মঞ্চে বসে আছে ঠিকই, কিন্তু তাদের মন হতে আছে অন্য কোথাও। না হলে প্রতিপক্ষ বন্ধু, আমি কিন্তু একবার ভুয়া ডাক্তারের কথা বলিনি। সেসব ক্লিনিকগুলোতে কিন্তু সরকারি বিসিএস ক্যাডার ডক্টরগুলো থাকে, তারা কোনোভাবে কিন্তু ভুয়া ডক্টর হতে পারে না। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম কথা যেখানে সংখ্যাতেই বলে গেছে, স্বাস্থ্যসেবা হচ্ছে ব্যক্তির শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় চিকিৎসা, পরামর্শ এবং সহায়তা প্রদান করার কার্যক্রম। যেখানে পরামর্শ সহায়তা প্রদান করা বলতে বোঝায় সচেতন করা। তাহলে সচেতনতা কে করছে? আমাদের স্বাস্থ্য সেবা করছে। যেখানে স্বাস্থ্য সেবারই করো সেখানে সচেতনতা তো বিলাসিতা। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধু সর্দি কাশি থেকে বড় রোগের কথা বললেন, জন্মগত রোগের কথা তো বললেনই না। মাননীয় মডারেটর, জন্মগত আমরা যে রোগ পেয়ে থাকি সেটার ক্ষেত্রে আমরা কিভাবে সচেতন হবো? মাননীয় মডারেটর, আজকে যে বাচ্চাটি জন্মগতভাবে যে বাচ্চাটি আজকে জন্মধারণ করেছে সেই বাচ্চাটি তার রোগ সম্পর্কে কিভাবে জানে, বা তার পিতা মাতায় তার জন্মগত রোগ যে কি হবে সেটা সম্পর্কে কিভাবে জানে? মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধু বারবার শুধুমাত্র হাসপাতালকে তারা বলছে স্বাস্থ্য সেবার অন্তর্ভুক্ত। মাননীয় স্বাস্থ্য সেবার খাতের ভিতর যেখানে রয়েছে হাসপাতাল, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় অধিদপ্তর সহ অন্যান্য যেসব সব প্রতিষ্ঠান যেগুলো আমাদের স্বাস্থ্য সেবার জন্য কাজ করছে, তাহলে সেই হাসপাতালকে কেন আমরা স্বাস্থ্য সেবার বাইরে রাখবো? মাননীয় মডারেটর, তা আমার এখনো বোধগম্য হচ্ছে না। তাই মাননীয় মডারেটর, আমি আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে বলবো, প্রতিপক্ষ বন্ধুগণ আমাদের সাথে কণ্ঠে মিলিয়ে বলবেন সংকট স্বাস্থ্য সচেতনতায় নয় বরং স্বাস্থ্য সেবায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে। বিতর্কের পালা শেষ, বিতর্ক অনুষ্ঠানের শেষ। এখন ফলাফল ঘোষণার জন্য আমরা অপেক্ষা করছি। ফলাফল ঘোষণার আগে ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের আজকের বিতর্কের বিষয় ছিল সংকট স্বাস্থ্য সেবায় নয় বরং স্বাস্থ্য সচেতনতায়। পক্ষ দল বিপক্ষ দল
তাদের পক্ষে যাওয়ার মতো যুক্তিগুলো উপস্থাপন করেছে। পক্ষদল বিতর্কের বিষয়ের পক্ষে বলার চেষ্টা করেছে। তারা অনেক যুক্তি তর্ক উপস্থাপন করেছে। আমার মনে হয় যে তাদের আরো অনেক বিষয় বলার মতো জায়গা ছিল, যেখানে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যের নিয়ম, তারপরে বাংলাদেশের প্রেক্ষিতে স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে সবিস্তারে ব্যাখ্যা করার সুযোগ ছিল। তবে আমার মনে হয়েছে যে বিপক্ষ দলে যারা বক্তব্য উপস্থাপন করেছে তারা তাদের পক্ষ থেকে আমাদের ডাক্তার, স্বাস্থ্য সেবা কর্মীদের দুর্বলতা, তারপরে যারা সেবা গ্রহীরা তাদের অসহায়ত্ব, এই বিষয়গুলো তারা আরো উপস্থাপন করত, বিতর্কটি আরো প্রাণবন্ত হতো। তারপরে বিতর্কের একটি বিতর্কের বিষয়গুলো উপস্থাপনে আমি মনে করি যে তারা কিছুটা হলেও সফল হয়েছে। এবার এই বিচারক মণ্ডলীর পক্ষ থেকে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি নাইমুল হাসানকে, সে কিছু উপস্থাপন করুন, এই জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মডারেটর স্যারকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় ছিল সংকট স্বাস্থ্য সেবায় নয় বরং স্বাস্থ্য সচেতনতা। আমরা চমৎকার একটি বিতর্ক উপভোগ করলাম। বিষয়টির পক্ষে বলেছে ইংরেজি বিভাগ এবং বিপক্ষে পদার্থবিদ্যা বিভাগ। যুক্তি তর্ক, উপস্থাপন ভঙ্গি, বাচন ভঙ্গি সবই শুনেছি। কিছু কিছু বিষয় না বলতে, যেমন বাংলাদেশের স্বাস্থ্য সেবায় যেমন সমস্যা রয়েছে, আমাদের সচেতনতায় সমস্যা হচ্ছে। কোনটি পক্ষ সেটি যুক্তি তর্কের আলোকে তুলে ধরা ছিল দুই দলের মূল কাজ। এক্ষেত্রে আমি একটি বিষয় না বলে নয়, আমরা সেকেন্ড রাউন্ডের বিতর্ক দেখছি, এখানে আমাদের উচ্চারণের ক্ষেত্রে আরো অনেক বেশি সচেতন হওয়া জরুরি। আমরা কিছু কিছু উচ্চারণ অনেক কানে লেগেছে, যেগুলো আমরা প্রত্যাশা করি না। আমরা প্রমিত বাংলায় এখানে কথা বলি, আঞ্চলিকতা পরিহার করতে হবে, কিছু কিছু শব্দ পরিহার করতে হবে, যেগুলো ভবিষ্যতে আমরা খেয়াল করব। ধন্যবাদ। ধন্যবাদ জনাব নাইমুল হাসানকে। আমরা ফলাফল হাতে পেয়ে গেছি। আমি ফলাফল ঘোষণার আগে দুই দলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিচারক মণ্ডলীর বিবেচনায় আজকে বিজয়ী দল বিপক্ষ দল পদার্থবিদ্যা বিভাগ। তাদের প্রাপ্ত নম্বর হলো 142.5। আর পক্ষদল ইংরেজি বিভাগ, তাদের প্রাপ্ত নম্বর 131। আর শ্রেষ্ঠ বক্তা পদার্থবিজ্ঞান বিভাগের কাজী রেদওয়ান দলের বক্তা, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।